মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন হাসিনার? আয়না ঘরে আজানের সময় বাজানো হতো মিউজিক, জেলের মধ্যে নামাজ পড়লেই হতো শিবির কর্মী। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024, সাধারণ মানুষের রক্তের ওপর হাসিনার সাম্রাজ্য পার্ট 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন হাসিনার? আয়নাঘরে আজানের সময় বাজানো হতো মিউজিক, জেলের মধ্যে নামাজ পড়লেই হতো শিবির কর্মী। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই তার বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিতে দেওয়ার সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামায়াতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন। কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো আর দেখতো হলের কে নামাজ পড়ছে। যে নামাজ পড়েই তাকেই শিবির ট্যাগ দেয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন, তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকেই করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও। শুধুমাত্র মামলা বা অপহরণই না, 2013 সালে শাপলা চত্বরে দেশের কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সেই রাতে নিহত হয়েছিল অন্তত 61 জন, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু। আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024, সাধারণ মানুষের রক্তের ওপর হাসিনার সাম্রাজ্য পার্ট 2। নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালের 29 ডিসেম্বর। বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই সময়ের পর থেকে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল টানা 15 বছর 7 মাস। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 3টি। সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ। এই দীর্ঘ সময়ে ক্ষমতাসীন থাকা দলটির বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর
নির্যাতন বিরোধী মত দমন, সংবিধানকে সংশোধন, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে সুশাসনের অভাব, 3 বারের বিতর্কিত নির্বাচন, ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঘটনা ঘটেছে। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, পররাষ্ট্র সহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনা সরকারের পদক্ষেপগুলো নিয়ে প্রশ্ন তোলার পরও রুদ্ধ করা হয়েছিল নিবর্তনমূলক আইনের মাধ্যমে। আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে এসবের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিলেন সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিধি অনুযায়ী নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ের প্রশাসনে দলীয় কর্মীর মতোই ভূমিকা রেখেছেন তারা। বিশ্লেষকরা বলছেন 15 বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ব্যবস্থার স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। ব্যাপক আকার পেয়েছে দুর্নীতি, বাড়তে বাড়তে গোটা ব্যবস্থাকে গ্রাস করেছে। আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো হয়ে পড়েছে দুর্নীতির সুরক্ষাদাতা। এক পর্যায়ে সরকার সংশ্লিষ্টরাও বুঝে যান কোনো কারণে ক্ষমতা থেকে সরে যেতে হলে তার মূল্য তাদের জন্য মারাত্মক হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, গত 15 বছরের বেশি সময় ধরে পুরো ব্যবস্থাকেই দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের দলীয়করণের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের প্রতিষ্ঠানে রূপান্তর করা হলো। যেটা জনস্বার্থে কাজ করবে সেটাকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে রূপান্তর করা হলো। বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সবগুলোই একই চিত্র। সবগুলোর ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি, মানবাধিকার কমিশন, যত কমিশন আছে সবগুলোকে এক ধরনের দুর্নীতি সহায়ক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের ভূমিকা পালন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছেন। এখানে এই প্রতিবেদনে যে তালিকা দেয়া হচ্ছে তার সম্পূর্ণ না, আংশিক মাত্র। তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার যে স্তম্ভ, এসব স্তম্ভে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি। রয়েছে শুধু আমলাতন্ত্র ও কলুষিত এবং দুর্বৃত্তায়িত রাজনীতি। ব্যবসা, আমলাতন্ত্র ও দুর্বৃত্তায়িত রাজনীতি, এই 3 চক্রের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে, এটাই নিশ্চিত করে ধরে নেওয়া হয়েছিল। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নানা সময়ে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা একই পদে ছিলেন দীর্ঘদিন। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগকে তৎকালীন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করেছিলেন তারা। এই তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি থেকে শুরু করে রয়েছেন সাবেক সেনাপ্রধান, সচিব, গভর্নর, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের নামও। আওয়ামী লীগের শাসনামলে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন হোসেন তৌফিক ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব এইচ.টি. ইমাম 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও 2014 সালে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তার তত্ত্বাবধানে কোনো রাগ ঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে আসো, তারপর আমরা দেখব। নির্বাচনে জয়লাভ করতে প্রশাসনকে ব্যবহারের বিষয়টি নিয়ে নিজেই কথা বলেছেন খোলাখুলি। 2018 সালে নির্বাচনের পর ছাত্রলীগের এক সভায় তিনি নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি। সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদের দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে। বিষয়টির সমালোচনা তৈরি করলে পরে তিনি বক্তব্য বিকৃতির অভিযোগ আনেন। এভাবে দলীয়কৃত প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। যদিও দেশের নির্বাচনীয় ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নিজেই রেখেছিল প্রধানতম ভূমিকা।
2008 সালের ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে সরকার গঠন করে দলটি। এরপর সংসদে 2011 সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। এর সুযোগ করে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায়। হাইকোর্টে বৈধ ঘোষণা হওয়ার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে 2011 সালের মে মাসে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ। এরই ভিত্তিতে সংবিধানের পঞ্চম সংশোধনী বিলের ভিত্তিতে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয়। ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা। ABM খায়রুল হক 19তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন 2010 সালে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।